সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফিরছেন তারেক রহমান আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে আমার অতিথি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আজ যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছি ফিরছেন তারেক রহমান। তার আগে আমি একটা ছোট্ট সংবাদ, মানে প্রায় সর্বশেষ কিছু সংবাদ আমরা পড়ে নিতে চাই। তো সেই সংবাদের একটা সংবাদ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের 5 জন আইন প্রণেতা। এতে তারা বলছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটটি সুষ্ঠু করার পথে অবৈধ অস্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, গুজব ছড়ানো, চিহ্নিত সন্ত্রাসীদের ঢালাও জামিন, সীমান্তের নিরাপত্তা দুর্বলতা সহ নানা চ্যালেঞ্জ ও আশঙ্কার কথা তুলে ধরেছেন প্রশাসন এবং পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। মানে এদিনের প্রধান খবরগুলো ছিল মূলত এরকম। এবং নিবন্ধন ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা বাস্তবতায় 2026-এর নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং 25শে ডিসেম্বর, এতগুলো বছর পরে জনাব তারেক রহমান, বিএনপির যিনি কাণ্ডারি, ভবিষ্যৎ কাণ্ডারি, তিনি ফিরে আসছেন দেশে। প্রতিক্রিয়া দিয়ে শুরু করি, পরে সম্ভাবনার কথা বলবো। আজিজুল বারী হেলাল। আপনাকে ধন্যবাদ। আজকে সারা বাংলাদেশের মানুষ আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের যিনি প্রধান নায়ক বা অন্যতম একজন নায়ক, এই গণ অভ্যুত্থানকে যিনি ভার্চুয়াল জগতে মানুষকে উজ্জীবিত করেছেন, গণ অভ্যুত্থানে বিভিন্ন পর্যায়ে মানুষকে নেতৃত্ব দিয়েছেন, সেই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি দেশে ফিরে আসছেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে আগামীকাল সকাল। এখন মূল বক্তব্যটা হলো যে তিনি যে ফিরে আসছেন, এর ফলে যে 17 বছরের যে মানুষের প্রতীক্ষা ছিল যে বাংলাদেশকে নতুন করে নেতৃত্ব দেওয়ার জন্য একজন মানুষ প্রয়োজন, একজন নেতা প্রয়োজন, সেই প্রমাণ কিন্তু তারেক রহমান দেখিয়েছেন। এখন তিনি আসার ফলে যে ব্রেক থ্রুটা, পলিটিক্সে একটা ব্রেক থ্রু আসবে আমি দৃঢ় বিশ্বাস করি। যে আমাদের পুরনো যে ব্যবস্থাগুলো ছিল, পুরনো যে রাজনৈতিক জরাজীর্ণতা ছিল, পুরনো যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেটার থেকে আমরা একটা নতুন দিকে উন্মোচিত হবে। যেমন তিনি রাষ্ট্র মেরামতের 31 দফার কথা বলেছেন, তিনি সবাইকে নিয়ে জাতীয় সরকারের কথা বলেছেন, তিনি রাষ্ট্রের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য মানুষকে কি করা, কি রাষ্ট্রের কি পলিসি থাকা উচিত, অর্থাৎ নতুন একটা স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। এই স্বপ্নর বাস্তবায়নের দিকে তিনি যখন হাঁটবেন, তখন তার এই ফিরে আসাটা যে ঐতিহাসিক যে মুহূর্তটা, এটা আরও ঐতিহাসিক হয়ে উঠবে। যেভাবে আপনার রাশিয়ার বিপ্লবে আপনার লেনিন যেভাবে ফিরে এসেছিল লেনিনগ্রাদে, পিটার্সবার্গে, এবং এসে রাশিয়ার কিন্তু একটা সেই জারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে যে একটা আধুনিক রাশিয়া তিনি গড়ে তুলতে পেরেছিলেন, তার নেতৃত্বে কিছুদিন ছিল। এরপর দেখেন ইরানের খোমেনি, তিনি যখন ফ্রান্স থেকে বিপ্লবের পরে ফিরে আসলেন, ইরান কিন্তু উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে। একই সাথে আপনি দেখেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবাস বরণ করার পরে যখন তিনি আফ্রিকায় নেতৃত্ব দিয়েছেন, আফ্রিকার পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি এমন একটি পরিবর্তন বাংলাদেশে, আমরা যে পিছিয়ে পড়া একটা জাতি ছিলাম, আমরা যে একটা
আপনার অনুন্নত জাতি ছিলাম, সেটাকে তিনি উন্নত করবার জন্য যে পরিবর্তনের দিকগুলো কি হবে পরিবর্তনগুলো, আসলে আজিজুল বারী হেলাল? আমি আমি অবশ্যই আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টি নিয়ে। দর্শকদেরকে সেই সাথেই আমি একটু জানিয়ে রাখতে চাই আমাদের আরো একজন অতিথি কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। কামাল উদ্দিন সবুজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছেন ফিরছেন তারেক রহমান। তারেক রহমান, আসলে আমরা গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক গুমোট পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি ওসমান হাদির মৃত্যুর পর থেকে, এবং তার আগে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার জন্য পুরো জাতিকে আমরা কাঁদতে দেখেছি। তো ঠিক সেই সমস্ত কিছু প্রেক্ষাপট এবং বাস্তবতা হচ্ছে যে 2026-এর নির্বাচনে জনাব তারেক রহমান বলেছেন যে তার নেতা কর্মীদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি যে আমি আপনাদের সাথে বিজয় মিছিলে থাকব, কিংবা আমি আপনাদের সাথে নির্বাচনের মিছিলে অংশগ্রহণ করব। তিনি তার কথা রাখছেন এবং আগামী 25 মানে আগামীকাল তার দেশে স্বদেশ প্রত্যাবর্তনের কথা। 17 বছর কম সময় নয়। পরিবার, দেশ, মাতৃভূমি সমস্ত কিছু ছেড়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকে একটা দলকে উজ্জীবিত রাখা এবং সেই দলটিকে মানে সংগঠিত রাখা, এটা আসলে খুব ছোটখাটো ব্যাপার নয়। আপনি কি মনে করেন কামাল উদ্দিন সবুজ? আপনার মতামত, আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে আমরা রাজনৈতিক নেতাদের হোম কামিং যেটা বলি আর কি, দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসন হোক আর বাধ্যতামূলক নির্বাসন হোক বা যেভাবে হোক বিদেশে থাকে, আবার তখন ফিরে আসে তখন এরকম অনেক উদাহরণ আছে। তো আমরা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে ফিরে আসা, তার যে হোম কামিং আগামীকাল যেটা হওয়ার কথা, সেটা আসলে একটা অন্যরকম ফিরে আসা। আপনি দেখেন 17 বছর আগে উনি যখন যান এই দেশ থেকে, তখন ওনাকে যাওয়ার আগে ওনাকে মানে আপনার মানে জেলে নেওয়া হয়েছিল, এবং সেখানে তার উপর অনেক নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে আমরা তিনি জানতে হুইল চেয়ারে করে পেরেছি। গেছেন এবং উনি যখন সুস্থভাবে গিয়েছিলেন, ওই মানে ওনাকে যখন নিয়ে যান, যখন বেরিয়ে আসছেন, তখন ওনাকে হুইল চেয়ার, এবং আমরা দেখুন ভীষণ অসুস্থ, ওনাকে পিজি হসপিটালে তৎক্ষণ পিজি হসপিটালে নেওয়া হচ্ছিল। আমি যখন সংবাদকর্মী হিসেবে আমার এখনো মনে আছে, এসব কভার করার সুযোগ হয়েছে আমার। তো তখন বেগম খালেদা জিয়া ওনাকে, ওনার মা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এতে ওনাকে ওনাদের আমরা সেই আবেগ ঘন পরিবেশ বলেন, সে আবেগঘন মা এবং ছেলের যে এই যে মানে দেখলাম আমরা একটা, এবং ওই সময় ওখান থেকে ওনার কিন্তু বিদেশ চলে গেছেন। উনি তখন বেগম খালেদা জিয়া কিন্তু খুব সুস্থ ছিলেন এবং রাজনীতিতেও সক্রিয় ছিলেন। উনি জেল থেকে উনি যখন ফিরে আসছেন 17 বছর পরে, দেখেন আমরা একটা লক্ষ্য, এটা আমি এটা বলে নিচ্ছি এই কারণে যে এটা আমি পরে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে দেখেন, উনি ওনার আম্মাকে এভাবে দেখে গেছেন, যদিও এর পরবর্তীতে অনেকবার ওনার সঙ্গে দেখা হয়েছে, উনি লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়। এই যে ফিরে আসলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ওনার জীবন কিন্তু এখন সংকটাপন্ন, এই অবস্থা উনি ফিরে আসছেন। তো ওনার যে ফিরে আসা একটা ইমোশনাল ব্যাপার তো এখানে আছে। উনি ওনার মায়ের জন্য ন্যাচারালি, উনার মা, আবার ওনার যিনি রাষ্ট্রনায়ক, সব কিছু মিলিয়ে ওনার জন্য একটা অন্যরকম ফিরে আসা আর কি। তো যাই হোক, উনি যে এত বছর 17 বছর পর ফিরে আসছেন, এই জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ওনাকে স্বাগত জানানোর জন্য। এবং সেই প্রক্রিয়াটা আমি গত দিন ধরে দেখেন ঢাকা সহ সারা দেশে সেই আপনার সেই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি, মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আবার মানুষের এক ধরনের আবেগও আছে। তো সব মিলিয়ে মানুষ আশা করে যে তার বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমরা জানি যে 5ই আগস্টের পরে এই নতুন এক বাংলাদেশ 15 মাস আমরা দেখতে পাই। এই 15 মাসে আমরা অনেক কিছু মানে আমরা যেভাবে চেয়েছিলাম আসলে সেভাবে দেখি নাই। আমরা 15 মাসটা একটু অন্যরকমভাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেভাবে আমাদের দেখাটা হয় নাই। তো এইটাও একটা প্রেক্ষাপট আছে যে উনি যে ফিরে আসছেন, বাংলাদেশের মানুষ তার কাছে কি আশা করে, অনেক কিছু আসে, মানুষের প্রত্যাশা তো শেষ নাই। কারণ উনি প্রত্যাশা থাকে এবং এটা থাকাটা স্বাভাবিকও, কারণ এই বাংলাদেশ বারবারই কিন্তু পথ হারিয়েছে। আমরা বিভিন্ন সময় বলেছি, লম্বা আলোচনা, সেটাতে যাচ্ছি না। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন তারেক রহমান সাহেবের যে ফিরে আসা, কালকে যে উনি মানে সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহর রহমতে উনি ফিরে আসবেন বাংলাদেশের, তার জন্মভূমিতে ফিরে আসবেন, উনাকে মানুষ
অবশ্যই ভালোবাসায় সিক্ত করবেন। আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন নাগরিক হিসেবেও আমরা চাইবো যে তারেক রহমানের যে ফিরে আসা, একটা তো উনি আপনার সশরীরে আসলেন, এতদিন উনার যে তারেক রহমান হয়ে ওঠা, উনি কিন্তু এখন তারেক রহমান হয়েছেন, সেটা কিন্তু যদিও উনি যখন গিয়েছেন এর আগে থেকে উনি রাজনীতিতে প্রবেশ করেছেন, কিন্তু এখন তিনি গত পরিণত। 17 বছরে কিন্তু উনি তারেক রহমান হয়ে উঠেছেন বলে আমার ধারণা। এবং এখন তার কাছে প্রত্যাশা কি মানুষের, যে উনি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন। যদি বিএনপি যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, উনিও বলেছেন নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব বাংলাদেশকে দেওয়া, সবসময় নেতৃত্ব দেওয়াই কঠিন, সেই নেতৃত্ব আরও বেশি জটিল, আরও বেশি কঠিন। এই কারণে যে 15-16 বছরের যেই রাজত্ব আমরা দেখেছি, যেটা কি বলবো, যেটা একটা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার রাজত্ব, কামালউদ্দিন যেটা সবুজ, একটা আমি যদি অর্থনীতিকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা, একটুখানি যুক্ত করি যে আমরা বলছি যে শুধুমাত্র কি বিএনপির ক্ষেত্রেই মনে হচ্ছে যে জনাব তারেক রহমান আসলে পরে বিএনপির যে নেতৃত্বে যে শূন্য জায়গাটা ছিল সেটা ফিল আপ হবে, এটাই কি আমরা বলতে চাচ্ছি, নাকি আপামর সবগুলো রাজনৈতিক দলই কম বেশি তারেক রহমানের অপেক্ষায় আছে, মানে এখনকার যে প্রেক্ষাপট? হ্যাঁ, আমি আসছি ওই কথা, আমি ওটা আপনি প্রশ্ন না করলে আমি বলতাম আর কি। যাই হোক, সেটা হচ্ছে যে আসলে আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া যখন হসপিটালে গিয়েছেন, আপনি শোতে আমি আগেও বলেছি, উনি কিন্তু বিএনপির নেত্রী হিসেবে মানুষ আর নাই, উনি আসলে উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন এবং সেই ভালোবাসায় সিক্ত হয়েছেন। আমরা দেখেছি এখনও মানুষ দোয়া করছেন, এখানে কোনো দল মত নির্বিশেষে করেছেন। এবং তারেক রহমান সাহেব যখন আসবেন, উনি কিন্তু ওনার দল বিএনপি ছাড়াও আপামর জনসাধারণও তার দিকে তাকিয়ে আছে। এই জন্যই তাকিয়ে আছে যে এই মানুষটা যাওয়ার আগে এত নির্যাতিত হয়েছে এবং তাকে বাধ্যতামূলক 17 বছর বিদেশে থাকতে হয়েছে। দেখেন, আপনি সেটা আলোচনা করতে, লম্বা আলোচনা, আমি সেই আলোচনা যাচ্ছি না, অল্প কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের উনার দল বিএনপি ছাড়াও, বাংলাদেশের সব মানুষ তো বিএনপি করে না, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ উনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা, গণতন্ত্রকে পুনরুদ্ধারের প্রত্যাশা, এই যে একটা আপনার অর্থনৈতিক যে ধ্বংস হয়েছে, ধ্বংসাবশেষ থেকে দেশকে পুনরুদ্ধার করা, পুনরায় মানে এই ট্র্যাকে ফিরিয়ে আনার প্রত্যাশা, এদেশের আইনের শাসনের প্রত্যাশা, অনেক প্রত্যাশা। অবশ্যই সেই প্রত্যাশার কে মাথায় রেখে নিশ্চয়ই তারেক রহমান সাহেব আসছেন, জন্মভূমিতে আসছেন। আমার মনে হয়, আমরা আশা করব তারেক রহমান সাহেব তার সঠিক নেতৃত্ব দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। পরিণত রাজনীতিবিদে পরিণত এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই আমি আবার আজিজুল বারী হেলালের কাছে চলে আসতে চাই। পরিবর্তনের একটা জায়গা বলছিলাম, আমরা 17 বছর আগে যে তারেক রহমানকে দেখেছি, যে আজ যে তারেক রহমান ফিরে আসছেন 25 তারিখে, তিনি কিন্তু রাজনৈতিকভাবে পরিণত, পরিপক্ক এবং একদম অন্য ধারার, এবং বারবার তিনি বলেছেন যে বিএনপি এবার ক্ষমতায় এলে বিএনপি একদম নতুন ধারার রাজনীতি করবে, নতুন রকমের রাজনীতি করবে। এই নতুন ধারার রাজনীতিটা বা নতুন ধরনের রাজনীতিটা কেমন হবে, কি পরিবর্তনটা কোথায়, এই প্রশ্নটা আজিজুল বারী হেলালের কাছে রেখে আমি একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতি নিয়ে ফিরছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ফিরছেন তারেক রহমান, আজকে আলোচনার বিষয় রেখেছে আজিজুল বারী হেলাল আছেন এবং কামালউদ্দিন সবুজ আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে স্টুডিওতে। আমি আলোচনায় চলে যেতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটা হলো যে গত কবছরে দেশের বাইরে থেকে জনাব তারেক রহমান অনেক নির্যাতিত হয়েছেন। নির্যাতন তিনি দেখেছেন, তার পরিবারের ওপর হয়েছে, মায়ের ওপর হয়েছে, ভাই হারিয়েছেন, তিনি দেখতে পাননি, অনেক অনেক কিছু হয়েছে। তারপরও তিনি মানে প্রতিবাদের যে বা প্রতিশোধের যে জায়গাটা, সেই জায়গাটাকে সবসময় সংযত করে রেখেছেন। তাদেরকে কটূক্তি করা হয়েছে পুরো পরিবার সহ, সেই জায়গাটাতেও তিনি তারা নিজেদেরকে সবসময় সংযত রাখার চেষ্টা করেছেন। এটা অবশ্যই একটা ভিন্ন ধারার রাজনৈতিক মতাদর্শ আমরা মনে করি, আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক কালচার, যেটা বহু বছর ধরে চর্চিত হয়ে আসছে, সেটির সাথে জনাব তারেক রহমানের রাজনৈতিক মানে পরিবর্তনটা মানে কোন জায়গাটাতে ঠিক বলে মনে করছেন আপনি, আজিজুল বারী হেলাল? যদি আমি জানতে চাই, নতুন কি দেখাবে বিএনপি এবার? সেটা পরিবর্তনটা কোথায় আর কি, আপনার দলের নেতাকর্মী বা আপনার দেশের জনগণ
আপনার কি চাইছে আর তারেক রহমান কি চাইছে, এইটা যদি ফারাকটা আমরা বুঝতে পারি তাহলে উনি পরিবর্তনটা বুঝতে পারবেন। যে দেখুন, প্রথমে বলি যে বাংলাদেশে যে প্রচলিত যে সমস্ত দলগুলো আছে, সেই সব দলের প্রধান, বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার ফলে পরে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতা আছে তার মধ্যে বিকল্প কোনো নেতা আছে বাংলাদেশকে পরিচালনা করতে পারবে, আমার সেরকম মনে হয় না। একমাত্র তারেক রহমানই সেখানে এই গত 17 বছর যোগ্যতা, দক্ষতা এবং অ্যাকসেপ্টেবল টু অল, মানে হি ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেবল টু দ্য নেশনস। এই যে অ্যাকসেপ্টেবিলিটি এবং বিকল্প আর কেউ নেই। কিন্তু আপনি দেখেন, আপনি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে প্রধান, তার সাথে তারেক রহমানের ফারাকটা দেখলে বুঝবে, তফাৎটা দেখলে বুঝবেন তিনি এখন নেতৃত্ব দেওয়ার যোগ্য। এখন পুরোদস্তুর তিনি নেতা হয়ে উঠছেন। এখন বক্তব্য হলো যে তিনি নতুন কিভাবে দেশটাকে পরিবর্তন করবেন। প্রথমে দেখেন যে উনি ফার্স্ট অ্যাড্রেস করছে তরুণদের ভাবনা নিয়ে, যে আমাদের এই যে গণ অভ্যুত্থানে যে তরুণদের পার্টিসিপেশনটা বেশি ছিল। সব অভ্যুত্থানে তরুণদের পার্টিসিপেশন বেশি থাকে, কিন্তু এবার তরুণদের পার্টিসিপেশনটা অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে ব্যাপক ছিল। তরুণরা দেশ নিয়ে কি ভাবে, এজন্য ইনি সারা বাংলাদেশে অ্যাটলিস্ট আপনার 10টা কর্মশালা করেছে। তরুণদের ভাবনা কিভাবে দেশটাকে দেখতে চায় তাদের থেকে একটা আপনার সামারাইজ করা হয়েছে তাদের বক্তব্যগুলোকে। এরপরে দেশ কিভাবে গড়বে সেই পরিকল্পনা শীর্ষক তিনি আরও 10টার মতো কর্মশালা করেছে, যে দেশটাকে তিনি কি করতে চায়। যেমন তিনি ঘোষণা করেছেন যে আমরা আমাদের দেশে যেহেতু মানুষের বেকারত্বের সংখ্যা বেশি, উনি বলছেন যে প্রথম 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান, এবং এই 1 কোটি মানুষের কর্মসংস্থান কিভাবে হবে তার একটা পদ্ধতি তিনি বলেছেন, যেটা এই স্বল্প পরিসরে বলা সম্ভব না। লিটারেচার একটা আমাদের দেশ গড়ার স্বপ্ন শীর্ষক যে 10টি পয়েন্ট, সেখানে আপনি দেখবেন লিটারেচারটা আছে। তারপর তিনি বলছেন যে আমাদের এই ইকোনমিক্সকে $1 ট্রিলিয়ন নিয়ে যেতে হবে, এবং কিভাবে নিয়ে যাওয়া হবে সেটাও তিনি বলছেন। তারপর তিনি অসহায় দরিদ্র পরিবারকে আপনার রাষ্ট্র থেকে ডাইরেক্ট সাহায্য দেওয়ার জন্য যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো ইন্ট্রোডিউস করেছে, যেগুলো আমাদের দেশ গড়ার শীর্ষক 10টি পয়েন্টে দেখবেন। এবং সর্বোপরি আমাদের 31 দফা, যে আমরা আগামীতে বাংলাদেশকে কীভাবে চালাতে চাই। ওনার ইকোনমিক পলিসিটা দেখতে গেলে যে বিএনপি এবার যে নির্বাচনে যে 10টি পয়েন্টের উপরে আপনার যে ম্যানিফেস্টো দিয়েছে, এইটা লিটারেচার যদি পড়েন বা আমার জনগণের কাছে সাপ্লাই করছি, তাহলে তারা অর্থনৈতিক পলিসিটা দেখতে পারবেন। আর রাষ্ট্রীয় প্রশাসনের যে পরিবর্তন, সেটা তো ঐক্যমত কমিশনের সাথে দেখবেন বিএনপির যে আলোচনাগুলো হয়েছে, একাডেমিক আলোচনাগুলো হয়েছে, সেখানে কিছু কিছু পরিবর্তন এসেছে। সর্বোপরি আমাদের 31 দফা রয়েছে। এবং তারেক রহমানের আরেকটি দেখবেন যে তার ফেরার সময়টা দেখেন, তিনি একটা ছুটির দিন বেছে নিলেন, তাই না, যাতে মানুষের জনদুর্ভোগ কম হয়। তিনি জানেন যে ঢাকা শহরে একটা বড় প্রোগ্রাম হলে পুরো ঢাকা শহর আপনার প্যারালাইজড হয়ে যায়। সেজন্য দেখেন একদম ঢাকার প্রান্তিক পর্যায়ে তিনি কিন্তু এই প্রোগ্রামটা দেননি। তিনি বলছেন যে তিনি এয়ারপোর্ট থেকে তার মায়ের সাথে দেখা করবেন, পিতার কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন। বিএনপি প্রতিমধ্যে তাকে একটা সম্বোধনা দিবে, খুবই ছোট আকারে। এই জন্য তারেক রহমান কিন্তু বলেছেন যে লন্ডন এয়ারপোর্টে যেভাবে বলেছে যে কেউ যেন এয়ারপোর্টে না আসে ভিড় কমানোর জন্য, একইভাবে আমরা এই প্রোগ্রামগুলোকে যত ছোট করা যায়, আমাদের সংক্ষিপ্ত করা যায়। উনি একাই বক্তব্য দিবেন কালকে, এবং ওটা কিন্তু কোনো জনসভা না, সংবর্ধনা না, উনি জাস্ট দোয়া মাহফিলের মতো হবে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন এবং আমাদের আহত নিহত যেসব শহীদরা তাদের জন্য দোয়া হবে। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান কোকে এবং অন্যান্য যারা, মানে একেবারে সংক্ষিপ্ত পরিসরে একটা তিনি দেখেন, তিনি তার একটা যোগ্যতা দেখেন যে গত 17 বছরে তিনি ভার্চুয়াল জগতে, মানে অ্যাকচুয়াল জগতে উপস্থিত না থেকেও ভার্চুয়াল জগতে যে পরিমাণ মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, একটা দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন। এবং দেখেন তার আহ্বানে
যখন ফ্যাসিবাদ আমাদের উপর চড়া হয়, মানুষ কলার ভেলায় চড়ে, মানুষ সাইকেলে চড়ে, পায়ে হেঁটে তার মানে আহ্বানে ঘোষিত জনসভায় যোগ দিয়েছে। এই যে মানুষকে উজ্জীবিত করার যে ক্যাপাসিটি, মানুষকে আপনার মোটিভেট করার যে ওনার যে দক্ষতা তিনি অর্জন করেছেন, সুতরাং বাংলাদেশে এখন তার বিকল্প আর কোন নেতা এখন কল্পনা করা যাচ্ছে না, মানে ভাবা যাচ্ছে না। এবং তিনি যেগুলো বলছেন সেগুলো যদি মিন করেন, অবশ্যই তিনি মিন করেন, তাহলে দেখবেন যে আমরা সেই এখন আমাদের একটা রাজনীতি এবং অর্থনীতির একটা ব্রেক থ্রু আমাদের আসতে বাধ্য। অবশ্যই বদলে যাওয়া রাজনীতি, একেবারে বদলে যাওয়া রাজনীতি, নতুন ধরনের রাজনীতি। কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ঠিক এখন ঠিক যে মুহূর্তটি পার করছে, একেবারে নির্বাচনের আগ মুহূর্তে আমরা বেশ কিছু সহিংস ঘটনার প্রত্যক্ষ করেছে এবং আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি প্রতিদিনই দেখছেন যে কোনো না কোনোভাবে সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই জায়গাতে, এই প্রেক্ষাপটে, এই বাস্তবতাতে এসে জনাব তারেক রহমান যে নতুন ধারার যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছেন, সেটি আসলে কতখানি কাজে লাগবে বলে আপনার মনে হচ্ছে? কামাল উদ্দিন সবুজ, যদি আপনি বলতেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি আগেও বলেছি, উনি যখন দেশ থেকে বাধ্য হয়েছেন এবং তার ফিরে আসার একটা মূল্যায়ন আমি ছোটখাটো দিয়েছি। দেখেন, এখন কিন্তু উনি যখন 17 বছর আগে দেশ থেকে বাধ্য হলেন, এখন 17 বছর পরের বাংলাদেশের মধ্যে অনেক ফারাক। এর মধ্যে ফেসিবাদের একটা দীর্ঘ সময় গিয়েছে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। উনি নিজে এগুলো ভালোভাবে বোঝেন। এর মধ্যে উনারও আবার তারেক রহমান হিসেবে বেড়ে ওঠা এবং তারেক রহমান হয়ে ওঠা, যেটা আমি বলছিলাম আর কি, মানুষের প্রত্যাশার কথা বলছিলাম। তাহলে উনি এর মধ্যে 31 দফা, এর আগে যে ওনার যে দল বিএনপি 19 দফা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গেছেন, সেগুলো সবই প্রাসঙ্গিক। আমার কথাটা হচ্ছে, সেগুলো তো মনে করেন আপনার লেখা আছে, সেগুলা বক্তব্যের আকারে আসছে। এখন মানুষ তার ইমপ্লিমেন্টেশন দেখতে চায়। এখন এই যে নতুন ধারা রাজনীতির কথা উনি বলছেন নতুন বাংলাদেশে, সেটাকে কথার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখলে হবে না। মানুষ কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে চাইবে। আপনার পৃথিবীতে বহু দেশে, কিন্তু আমাদের এভাবে একটু বিবেচনা করা দরকার। আমি মনে করি যে তারেক রহমান সাহেব এখন অনেক জনপ্রিয়, সারা বাংলাদেশ ওনাকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে আছে, কালকে ওনাকে স্বাগত জানাবেন, সবই ঠিক আছে। এর মধ্যে একটা অন্য দিকও নিশ্চয়ই আছে, যেটা উনি নিশ্চয়ই ভাববেন একজন রাজনীতিবিদ হিসাবে। সেটা হচ্ছে এইটা যে পৃথিবীতে বহু রাজনীতিবিদ জনপ্রিয়, মানে আস্তে আস্তে অজনপ্রিয় হয়ে উঠেন যখন দেশ পরিচালনা করেন, বা তারপরে আমরা দেখেছি। আমি বলতে চাই তারেক রহমান যাতে সেটা না হয়ে উঠেন, আমরা এই দেশের মানুষ এটাই চাইবে। এবং সেজন্য যে ওনাকে কি ধরনের রাজনীতি করতে হবে, তার কৌশল কি হবে, মানে এগুলো তো তার ওনার 31 দফা আছে, বাংলাদেশকে উন্নয়ন করবেন, অর্থনীতির উন্নয়ন করবেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন, সবই ঠিক আছে। এগুলো শুধু আমি মনে করি না যে শুধু কথার মধ্যে যাতে না, প্র্যাকটিস করতে হবে। কিন্তু এতে যদি ওটা যদি ওনার কখনো কখনো, যেটা আপনি আমাকে বললেন, উনি কি শুধু বিএনপির নেতা, উনি তো বিএনপির নেতা হিসেবেই থাকা উচিত না, ওনাকে বাংলাদেশের নেতা হয়ে উঠতে হবে। যদি বাংলাদেশের নেতা হয়ে উঠেন, তাহলে যারা ওনার আদর্শের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদের জন্য ভাবতে হবে। আমার মনে উনি ভাবেন, সেজন্যই উনি বারবার বলেছেন দেশে আসার আগে, আমরা বিভিন্ন বক্তব্যে দেখেছি, উনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান। উনি হয়তো সরকারও সেভাবে গঠন করবেন। আমি কামাল উদ্দিন সবুজ, আমি একটা ছোট্ট বিরতি নেই। বিরতি নেওয়ার পরে আমি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আসলে তিনি তো আসলে সবার নেতা হওয়ার, মানে পুরো দেশের নেতা হওয়ার মতো যোগ্যতা নিয়ে কিংবা অভিজ্ঞতা নিয়ে কিংবা পরিপক্কতা নিয়েই আসছেন। তো সেক্ষেত্রে তার কিছু কথা আছে, অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতির পর ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ফিরছেন তারেক রহমান, তাকে নিয়েই আলোচনা করছি। কেমন হবে এবারে তার রাজনীতির ধরনটা, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচকরা কথা বলছেন। এবং আজকে আজিজুল বারী হিলাল আছেন আমার সাথে যুক্ত, আছেন কামাল উদ্দিন সবুজ। দুজনকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এবারের এই পর্যায়ের আলোচনা। সেটা
আমি যদি কামালউদ্দিন সবুজ আপনার কাছে চলে যাই, যে আলোচনাটিতে আমি ছিলাম সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে জনাব তারেক রহমানের অনেক বক্তব্য দেখি, অনেক বক্তব্য শুনি, কিন্তু তার মধ্যে একটি বক্তব্য মানে আমার কাছে খুব ভাল লাগে। কেন? যে তিনি যে আপনি বললেন না যে সবার নেতা হয়ে ওঠা কিংবা পুরো বাংলাদেশের নেতা হয়ে ওঠা, তিনি বলছেন যে আমাকেই যে ভোট দিতে হবে, আপনারা সবাই যে আমাকেই ভোট দিবেন এমনটা নয়, বরং আপনারা আমাকে আমার পাশে থেকে, আমার আন্দোলনের সাথে থেকে আমার হাতকে শক্তিশালী করুন, যাতে করে আমি আপনার ভোটের অধিকারটা আপনাকে ফিরিয়ে দিতে পারি। এই যে একটা বক্তব্য বা এই একটা বক্তব্য তারেক রহমানকে আসলে পুরো দেশের নেতা হিসেবে প্রমাণ করেছে অলরেডি, আমি মনে করি। আপনি কি মনে করেন? আপনার বক্তব্য শেষ করবেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি এর আগে বিরতির আগে বলছিলাম, আমি তো মাঝপথে থেমে যেতে হলো। সেটা হচ্ছে যে আসলে আমি যেটা বলতে চাই যে এই যে আপনি যেটা বললেন, যেটা আমি বলছিলাম যে তারেক রহমান সাহেব বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনাকে কিন্তু বাংলাদেশের নেতা হয়ে উঠতে হবে। ওই প্রক্রিয়া আছেন উনি অলরেডি। তো তাহলে এই যে উনি ফিরে আসবেন, উনি ওনার রাজনীতির মধ্য দিয়ে উনি ভবিষ্যৎ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে যদি জনগণ নিশ্চয়ই যদি ভোট দিবে, আর সবাই প্রত্যাশা করেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবেন, সেই তার দল তা নিয়ে উনিকে দেশ পরিচালনার বড় ধরনের একটা বড় দায়িত্ব পালন করতে হবে, এবং এটা তার জন্য ওনার জন্য একটা নতুন দায়িত্ব হবে। এর আগে উনি রাজনীতিতে শুধু রাজনৈতিক দলের দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। আমার কথা হচ্ছে যে এই যে মনে করেন 19 দফা, যেটা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন, ওনার যে দল বিএনপি, পরবর্তীতে যেটা 31 দফা রাষ্ট্র মেরামতের, যেটা উনি তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, সবই ঠিক আছে, অনেক ভালো ভালো জিনিস আছে, আমরা এগুলো নানা সময় বক্তব্য রেখেছি। আমার কথাটা হচ্ছে যে এই যে বিষয়গুলো এবং যে নতুন যে ডেমোগ্রাফি যে চেঞ্জ হয়েছে, বাংলাদেশের 4-5 কোটি নতুন জেনারেশন এসেছে, এর আগের অন্যরাও আছে, এর মধ্যে সমন্বয় করে বাংলাদেশের মানুষ, উনি নিজেও কিন্তু বারবার বলেন যে সবাই যে বিএনপি করবে তা না, উনি নিজেও বলেছেন, বা ওনার দলমান, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু কাজটা সবার জন্য করতে হবে এবং সেই জায়গায় সন্তুষ্টিটা অর্জন করতে হবে কাজের মধ্য দিয়ে, ওনার রাজনীতি দিয়ে। ওনার রাজনীতিক আদর্শ অনেকে পছন্দ নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ডেমোক্রেসিতে থাকবেই, কিন্তু উনি যদি রাষ্ট্রকে, এই দেশকে যদি সত্যিকার অর্থে একটা বর্তমান যে অবস্থা, এর থেকে একটা উন্নততর অবস্থায় নিয়ে যেতে পারেন, গণতন্ত্রের প্যারামিটারে, অর্থনৈতিক প্যারামিটারে, আইনের শাসন, মুক্ত গণমাধ্যম, সবকিছু একটা দেশে যা যা লাগে, একটা রাষ্ট্রে যা যা লাগে, তাহলে তো উনি বাংলাদেশের মানুষের নেতা হয়েই উঠবেন। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। আমরা বুঝতে পারছি যে এবার জনাব তারেক রহমানের ফিরে আসাটা, স্বদেশ প্রত্যাবর্তন, আসলে প্রত্যাশার জায়গাটা অনেক বড়। আজিজুল বারী হেলাল, আপনি নিশ্চয়ই আপনার মন্তব্য দিয়ে শেষ করবেন আজকের অনুষ্ঠান। আপনি বলুন, আমাদের এই যে প্রত্যাশাটা, এই জনপ্রিয়তাটা ধরে রাখতে জনাব তারেক রহমানের আসলে তো অনেক জায়গা থেকে চিন্তা করতে হবে। তিনি সবচেয়ে, এবার যেটা দেখলাম যে সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে, যে বাংলাদেশের যে ফরেন পলিসি ছিল, যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, তিনি এই ফরেন পলিসি থেকে বের হয়ে এসে সবার আগে বাংলাদেশ, তিনি একটা স্লোগান দিয়েছে যে আমাদের অন্য অন্য দেশের সাথে সম্পর্ক হবে স্বার্থের ভিত্তিতে, এবং সেখানে বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য হবে। কোনো সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসি বা কোনো আপনার দেশের ক্ষতিকারক কোনো ফরেন পলিসিতে তিনি যাবেন না, যেটা তিনি বারবার বলেছেন যে সবার আগে বাংলাদেশ। আরেকটা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা, যে তিনি যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 2007 সালে, তিনি তার একটা ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন, তখন তাকে নিয়েও কার্টুন করা হয়েছে, ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে, সেগুলোকে দেখে তিনি আনন্দ প্রকাশ করেছেন যে পরিবারে বসে পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করেছে। এবং এখনো 5ই আগস্টের পরে তাকে নিয়েও আবার কার্টুন করা হয়েছে, সেটাকেও তিনি অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন। অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তিনি নিজের সমালোচনাটাকেও তিনি বলছেন যে পজিটিভলি নিচ্ছেন। অবশ্যই জনাব আজিজুল বারী হেলাল এবং কামালউদ্দিন সবুজ, আসলে সময় আমার হাতে একেবারে কম, আমি আরো হয়তোবা জানতে পারতাম, নিশ্চয়ই আরেকদিন আরো বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। আজকের মতো শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।